দুদিন আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম ভারতবর্ষের জিওপলিটিক্যাল পলিসি বর্তমানে সম্পূর্ণভাবে অ্যাগ্রেসিভ মোডে চলে গেছে। কারণ আমার ভীষণ মাত্রায় মনে হয়েছে যেখানে ভারতবর্ষ এর আগে আলাপ আলোচনার মাধ্যমে কোনো সিদ্ধান্তে এসে পৌঁছাতো, সেখানে ভারতবর্ষ পাল্টা দেওয়ার রাস্তা বেছে নিয়েছে। এর কারণও আমি সেদিন সেই ভিডিওতে বলেছিলাম। কালকে জয়শঙ্কর যে কথাগুলো বললেন তাতে আরো একবার পরিষ্কার হলো যে এই ভারতবর্ষ আগের ভারতবর্ষের থেকে সম্পূর্ণভাবে আলাদা। যখন একটা দেশের বিদেশ মন্ত্রী কোনো সামিটে দাঁড়িয়ে নিজেদের জিওপলিটিক্যাল পলিসিকে ব্যাখ্যা করতে গিয়ে বলেন একমাত্র ভারতই বর্তমানে একমাত্র দেশ যে কোনো দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত নেই, এমনকি বর্তমান পৃথিবীতে অসংখ্য সমস্যার মধ্যেও ভারতবর্ষ নিজেদের আইডেন্টিটি, ইকোনমিক্যাল বেনিফিট এবং মিউচুয়ালি বেনিফিটের কথা না ভেবে শুধুমাত্র বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। কালকে ডক্টর জয়শঙ্কর যে কথাগুলো বলেছেন তা একটু আমি আপনাদের বলে দিতে চাই। তিনি এই পৃথিবীতে চলমান 5টি সমস্যার কথা উল্লেখ করেছেন, আর ঠিক তারপরেই ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয় এবং সেই প্রেস কনফারেন্সে সরাসরি বলা হয় তুলসী গ্যাবার্টের সফরের সময় ভারতবর্ষ আমেরিকাকে স্পষ্টভাবে খালিস্তানি ইস্যুতে সিদ্ধান্ত নিতে বলেছে। Question was regarding Tulsi Gabbard's meeting with Raksha Mantri. She met with Raksha Mantri and they discussed security and defense cooperation. She also met with External Affairs Minister and National Security Advisor. During her meetings with her interlocutors in India, on our side we conveyed our concerns regarding anti-India elements, anti-India activities of secessionist elements in Washington, and it is our expectation that the US side will take appropriate action in this regard. অর্থাৎ দিনের পর দিন খালিস্তানি ইস্যু বজায় থাকবে এই পৃথিবীতে এবং আপনারা ভারতের বিপক্ষে এই খালিস্তানি মুভমেন্টকে ব্যবহার করবেন, কিন্তু বৈঠকের টেবিলে ভারতবর্ষের সঙ্গে ভালো সম্পর্ক রাখার প্রতিশ্রুতি দেবেন। এই দ্বিচারিতা পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে আর মেনে নেওয়া হবে না। পরবর্তীকালে ডক্টর জয়শঙ্কর যে কথা বলেছেন, তিনি সরাসরিভাবে ওয়েস্টার্ন পলিটিক্সকে দায়ী করে দিচ্ছেন অন্য একটা বিষয়। তারা বলেছেন যে চীন, এই যে চীনের উৎপত্তি এই পৃথিবীতে, এইটি নাকি ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ভারতের বিপক্ষে কাজে লাগানোর জন্য একসময় করেছিল। অর্থাৎ ভারতবর্ষ কালকে পরিষ্কারভাবে জানিয়ে দিল যদি সম্পর্ক ভারতবর্ষের সঙ্গে কেউ ভালো রাখে, ভারতবর্ষ তার সঙ্গে সম্পর্ক ভালো রাখার কথা ভাববে, কিন্তু যদি কোনো উপায়ে ভারতবর্ষের পিছন থেকে কেউ ছুরি মারে, ভারতবর্ষ কিন্তু আর ছুরি সহ্য করার জায়গা নেই। কালকে ডক্টর জয়শঙ্কর কি বলেছেন? ডক্টর জয়শঙ্কর বলেছেন এই পৃথিবীতে বর্তমান যে জায়গায় পৌঁছাচ্ছে সেখানে ব্যবসা করাই সবচেয়ে সমস্যার একটা বিষয়। এর কিছু কারণ তিনি বলেছেন। তিনি বলেছেন 2-2.5 বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলেছে। এই ইউক্রেন যুদ্ধ ইউরোপের ব্যবসা বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করেছে। এবার আপনারা যদি ভাবেন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুধুমাত্র ইউরোপের উপর এফেক্টিভ হয়েছে, সেটা নয়। ইউক্রেন এবং রাশিয়ায় একাধিক ভারতীয় কোম্পানি কিন্তু নিজেদের প্রোডাক্ট বিক্রি করত। কিছুদিন আগে কলকাতায় একটা অভিনব ঘটনাও ঘটেছে। সেখানে দেখা গেছে ইউক্রেন এবং রাশিয়ায় মার্বেল পাথর বিক্রি করতেন এক ব্যবসায়ী, কিন্তু এই যে 2-2.5 বছর ধরে ইউক্রেনের যুদ্ধ চলছে, এর ফলে ইউক্রেন ইকোনমিক্যাল ক্রাইসিসের সামনে দাঁড়িয়ে থাকে। ফলে ইউক্রেনের ইকোনমিক্যাল ক্রাইসিস মানে ভারতবর্ষের ব্যবসা বাণিজ্যের উপরেও কিন্তু এর লং টার্ম এফেক্ট এসে পড়েছে। অর্থাৎ দিনের পর দিন পশ্চিমা দেশগুলো যেভাবে যুদ্ধকে বাঁচিয়ে রেখেছে, তার জন্যই আজকের বিশ্বের অর্থনীতি ক্রমশ পিছিয়ে যেতে শুরু করেছে। সেকেন্ড যে পয়েন্ট উনি বলেছেন, তিনি বলেছেন মাল্টিপল ট্রেস অন দ্য গ্লোবাল ইকোনমি। অর্থাৎ শুধুমাত্র ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধকে নিয়ে আপনারা ভাবলে হবেন না। দেখবেন ভেরিয়াস ইস্যুতে এমন কিছু কিছু জিনিস তৈরি হয়েছে যেখানে গোটা বিশ্বের অর্থনীতি কিন্তু ধাক্কা খেয়েছে। তিনি উদাহরণস্বরূপ ইসরায়েল এবং হিজবুল্লাহদের লেবানন গাজার এই যুদ্ধের কথা তিনি বলেছেন। তিনি বলেছেন এই যে বর্তমানে এশিয়া মহাদেশের মিডল ইস্ট এতটা অশান্ত হয়ে আছে, এর ফলে শুধুমাত্র এশিয়ার ক্ষতি হয়নি, এই ক্ষতির জন্য সাফার করেছে ভারতবর্ষ, এই ক্ষতির জন্য সাফার করেছে ইউরোপ, এশিয়া। কারণ এশিয়া ইউরোপে যে করিডোর দিনের পর দিন বন্ধ ছিল শুধুমাত্র যুদ্ধের জন্য, বর্তমানে এই মিডল ইস্টের যে অশান্তকর পরিবেশ তা কিন্তু ভারতবর্ষের উপরও ভীষণ মাত্রায় প্রভাব বিস্তার করছে। অর্থাৎ কালকে জয়শঙ্কর বলে দিয়েছেন এই পৃথিবীতে যুদ্ধহীন একটা শান্তি পরিবেশ বজায় রাখার জন্য বিশ্বের কোনো উন্নত দেশ
এমনকি পাশ্চাত্য কোনো দেশই কিন্তু ভূমিকা পালন করছে না। সেখানে ভারতবর্ষ এমন একটা দেশ যে সকলের সঙ্গে সমান ব্যবহার করে সম আচরণ করে একটা মিউচুয়ালি বেনিফিটেড একটা স্থিতিশীলতা বজায় রাখছে। অর্থাৎ বাস্তবের নিরিখে যদি দেখেন তাহলে দেখবেন ভারতবর্ষের সাথে এখন ইউরোপীয় ইউনিয়নের 27টা দেশ চুক্তি করতে চাইছে। আফ্রিকা মহাদেশে ভারতবর্ষ অলরেডি ঢুকে গেছে। মিডিল ইস্ট, কাতার, ইরান, সৌদি, ইউএই, জর্ডান, ওমান সবাই ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করতে চাইছে। রাশিয়া ভারতবর্ষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। ট্রেড ওয়ার যদি শুরু হয় তাহলে চায়নাও ভারতবর্ষের দিকে চলে আসবে। আমেরিকা তাও ভারতবর্ষের সঙ্গে খুব একটা খারাপ সম্পর্ক বলা যায় না। অর্থাৎ জয়শঙ্কর কালকে পরিষ্কারভাবে জিওপলিটিক্যাল পলিসি বোঝাতে গিয়ে বলেছেন একমাত্র ভারতবর্ষই সেই জায়গায় আছে যার সঙ্গে পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে ভালো সম্পর্ক আছে। পাকিস্তানের কথা উনি বলেননি, কারণ ইকোনমিক্যাল কথাবার্তা যখন হয় পাকিস্তান ভারতের সমগোত্রীয় তো নয়। আমার মনে হয় বিশ্বের অসংখ্য দেশের থেকে পাকিস্তান পিছিয়ে থাকা এক অর্থনীতি থেকে বিলং করে। পাশাপাশি জয়শঙ্কর আর কি বলেছেন? জয়শঙ্কর বলেছেন অক্টোবর 2023 সাল থেকে ওয়েস্ট এশিয়া যেভাবে ভগ্নপ্রায় একটা অবস্থায় পরিণত হচ্ছে তা কিন্তু এই বিশ্বের কাছেও একটা অত্যন্ত জটিল অবস্থা তৈরি করছে। বর্তমানে সিরিয়ার অবস্থাটা দেখুন। জো বাইডেন সব থেকে বড় ভুলটি করেছেন সিরিয়ায়। তিনি আবুল আল বাসারকে সরাতে গিয়ে আলটিমেটলি সিরিয়াতে গৃহযুদ্ধকে ইনভাইট করেছেন। বর্তমানে সিরিয়া কিন্তু নরকে পরিণত হয়েছে। অর্থাৎ ওয়েস্টার্ন পলিটিক্স ডমিনেট করতে গিয়ে এই পৃথিবীর বিভিন্ন সমস্যা তৈরি করেছেন। কালকে কিন্তু জয়শঙ্কর সে কথা বলার চেষ্টা করেছেন। শুধুমাত্র সিরিয়া কেন ভাববেন, আপনারা বাংলাদেশ ভাবুন। আজকে ভারত এবং বাংলাদেশের মধ্যে কত বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য হতো প্রতি বছরে, আর আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের যে জামাতিপন্থী উগ্রপন্থী মোহাম্মদ ইউনূস সরকারের অবস্থান ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ক্ষতিকর তো আলটিমেটলি ক্ষতি যদি হয় ভারতবর্ষেরও তো হচ্ছে। কিন্তু বাংলাদেশের এই বর্তমান অবস্থার জন্য দায়ী কে? নিঃসন্দেহে রেজিম চেঞ্জ, অর্থাৎ ওয়েস্টার্ন পলিটিক্স যখনই যে দেশে ঢোকার চেষ্টা করেছে সেই দেশের অবস্থা এমনই একটা হতদরিদ্র হয়ে গেছে যে এর এফেক্ট শুধু সেই দেশে পড়েনি, অন্যান্য অনেক দেশেও পড়েছে। জো বাইডেন শেখ হাসিনাকে সরাতে গিয়ে কি করলেন? মোহাম্মদ ইউনূসকে মাথার উপর বসিয়ে দিলেন। এই মোহাম্মদ ইউনূস অনেক বড় বড় লেকচার মেরে ক্ষমতায় বসলেন। মোহাম্মদ ইউনূস যে লেকচার মেরেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে আপনারা মন থেকে বলুন কটা লেকচার কটা ভাষণ উনি বাস্তবের মাটিতে করে দেখিয়েছেন। এখন মোহাম্মদ ইউনূসকে সরানোর জন্য ঢাকায় মিছিল বেরিয়েছে। মোহাম্মদ ইউনূসকে সরাতে চাইছে সেনাপ্রধান, সেনাপ্রধানকে সরাতে চাইছে ছাত্র নেতারা সরাতে চাইছেন আবার মোহাম্মদ ইউনূসকে। অর্থাৎ বাংলাদেশের ইকোনমিক্যাল কথাবার্তা এখন আর হয় না, রাজনীতির কথাবার্তা হয় না, সন্ত্রাসের কথাবার্তা হয় এবং ত্রিমুখী এই লড়াইয়ের শেষে জিতবে কে, থেকে যাবে কে, সে বিষয়ে আলোচনা হয়, যা সুস্থ রাজনৈতিক পরিমণ্ডলে কখনোই হতে পারে না। কালকে জয়শঙ্কর সে কথাই বলেছেন। পাল্টা কালকে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়। বলা হয় তুলসী গ্যাবার্ট যে ভারত সফরে এলেন, ভারত এ বিষয়ে কিভাবে ভাবছেন। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং খালিস্তানি ইস্যুতে আমেরিকাকে অ্যাড্রেস করেছে। অর্থাৎ এই খালিস্তানি ইস্যু কিন্তু ভারতবর্ষের এখন অন্যতম মাথা ব্যথার কারণ। আর মাথা ব্যথার কারণ হবেই না কেন, মানে হবে নাই বা কেন? যখন লন্ডন সফরে জয়শঙ্কর গেলেন এই খালিস্তানিদের লেলিয়ে দেওয়া হলো জয়শঙ্করের উপর আক্রমণ করার জন্য। অর্থাৎ যারা প্রগতিশীল হিসাবে নিজেদের দাবি করে সেই তথাকথিত শিক্ষিত একটা রাষ্ট্রে অন্য একটা দেশের বিদেশ মন্ত্রী যখন সফর করেন তার উপরে অবাধে আক্রমণ করা যায়, আর এটাই নাকি স্বাধীনতা। আর এই স্বাধীনতাকে দিনের পর দিন প্রশ্রয় দেওয়া হচ্ছে সো কল্ড তথাকথিত ব্রিটিশ ওয়েস্টার্ন সাম্রাজ্যে। এর বিরোধিতা কালকে ভারতবর্ষ করেছে। অর্থাৎ যেভাবে ভারতের উত্থান হচ্ছে, জিওপলিটিক্যালি ভারতবর্ষের প্রভাব বিস্তার হচ্ছে, তা যে বিশ্বের অন্য কোনো দেশ মেনে নিতে পারছে না, কালকে জয়শঙ্কর কিন্তু বুঝিয়ে দিয়েছেন। কারণ জয়শঙ্কর বলেছেন একমাত্র ভারতই এই মুহূর্তে একটি দেশ যাদের সঙ্গে সকলের ভালো সম্পর্ক আছে। আরো একটা উল্লেখযোগ্য কথা আমি একটু বলতে চাই আপনাদের। কালকে জয়শঙ্কর যে কথা বলেছেন, চীনকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন জয়শঙ্কর। আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের সঙ্গে একটা নরম মনোভাব নিয়ে কথাবার্তা বলেছিলেন চীন এবং ভারতের যা ইতিহাস তাতে একে অপরের সঙ্গে যুদ্ধ করার ইতিহাস নেই। সেই বক্তব্যকে সাধুবাদ জানানো হয়েছিল চীনের পক্ষ থেকে। কালকে জয়শঙ্কর কি বলেছেন, চমকে যেতে হবে, শুনুন। তারা বলেছেন চীনকে গড়ে তোলা অনেকদিন ধরে পাশ্চাত্য দেশগুলোর কৌশলগত লক্ষ্য ছিল। কেন কৌশলগত লক্ষ্য ছিল? কারণ এদের লক্ষ্যই ছিল ভারতের পতন ঘটানো। তবে পরিস্থিতি এখন অনেকটা বদলে গেছে। অর্থাৎ
দিনের পর দিন ভারতের প্রভাব নষ্ট করার জন্য এরা এশিয়া মহাদেশে আরো একটা সমান্তরাল রাষ্ট্র চাইছিল, যারা প্রতি মুহূর্তে ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারে। কিন্তু আজকের পরিস্থিতি কি বলছে? আজকের পরিস্থিতি বলছে চীন এবং ভারতবর্ষ একে অপরের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করতে চাইছে, কারণ পাশ্চাত্য দেশগুলো স্পেশালি আমেরিকা গোটা বিশ্ব জুড়ে অর্থনীতিকে ঘেঁটে দিতে চাইছে এবং বিশ্বের বহু দেশের উপর শুল্ক কর চাপাতে চাইছে। এবং এই পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী চীন এবং ভারতবর্ষ নিজেদের মধ্যে সম্পর্ক বিল্ড আপ করবে, অর্থাৎ পাশ্চাত্য দেশগুলোর সমস্ত ষড়যন্ত্র, চক্রান্ত, পরিকল্পনা এই মুহূর্তে দাঁড়িয়ে ভেস্তে দিয়েছে ভারতবর্ষ। কাল ডক্টর জয়শঙ্কর এই কথাগুলোই বললেন এবং সেই কথা আন্তর্জাতিক একাধিক দেশের নিউজ পেপার, পোর্টাল, জার্নালে প্রকাশিত হলো। অনেকে বলছেন জয়শঙ্কর এই হুঁশিয়ারি একদম আনইউজুয়াল এক জয়শঙ্কর, অচেনা অজানা জয়শঙ্কর, যার কথায় আরো একটা শব্দ কালকে উঠে এসেছিল যে এবার ভারতবর্ষের জিওপলিটিক্যাল পলিসিতে ইন্ডিয়া ফার্স্ট এই পলিসির কথাও ভাবা হবে। এতদিন ভারতবর্ষের পলিসি মেকাররা বলতেন নেইবার ফার্স্ট। কালকে জয়শঙ্করের মুখে আমি প্রথমবারের জন্য শুনলাম আমরাও ইন্ডিয়া ফার্স্টের কথা ভাবছি। আর কেনই ভাববো না, যখন আমরা বিশ্ব অর্থনীতিতে একটা জায়গায় যেতে শুরু করেছি ঠিক তখনই আমাদের পিছনে ছুরি মারার কাজটা শুরু করা হয়েছে। তাহলে আমরা কেন ইন্ডিয়া ফার্স্ট এই পলিসিতে যাব না? এই প্রশ্ন কালকে সরাসরি জয়শঙ্করের পক্ষ থেকে তোলা হয়েছে, যা নিঃসন্দেহে নজিরবিহীন এবং বর্তমান সময় ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ বটে। পাশাপাশি আরো একটা তথ্য আমি আপনাদের দিতে চাই। কালকে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটা স্ট্যাট প্রকাশ করা হয়েছে। সেই স্ট্যাটটা কিসের স্ট্যাট? সেই স্ট্যাটটা আমাদের যে রিজার্ভ, ফরেন রিজার্ভ, সেই স্ট্যাট। কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে মার্চে যে তথ্য বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে ভারতের যে বৈদেশিক মুদ্রা সম্পদ তা $96 মিলিয়ন বৃদ্ধি পেয়ে 557.186 বিলিয়ন ডলারে পৌঁছেছে। পাশাপাশি $66 মিলিয়ন বৃদ্ধি পেয়ে ভারতের গোল্ড রিজার্ভের পরিমাণ 74.391 $391 বিলিয়ন পৌঁছেছে। পাশাপাশি $51 মিলিয়ন বৃদ্ধি পেয়ে আইএমএফ এর সাথে বিশেষ অঙ্কন অধিকারের পরিমাণ ছুঁয়েছে 18.262 মিলিয়ন ডলার। অর্থাৎ সব মিলিয়ে এই তথ্য প্রকাশ করে যে জিওপলিটিক্যাল ক্ষেত্রে ভারতবর্ষের ডমিনেন্স আগের থেকে অন্তত 5 গুণ বেড়েছে এবং এই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতেও ভারতবর্ষ নিজস্ব ব্যবসা, ইন্টারনাল এক্সটার্নাল ট্রেড, ফরেক্স রিজার্ভ, গোল্ড রিজার্ভ সব ক্ষেত্রেই উন্নতি করেছে। তা নিঃসন্দেহে ভারতবর্ষের জিওপলিটিক্যাল পলিসি মেকারদের আপনাকে কৃতিত্ব দিতেই হবে। পাশাপাশি ছোট্ট একটা তথ্য দিয়ে এই ভিডিও শেষ করব। কালকে যে প্রকাশ করা হয়েছে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে, যেখানে তারা বলছেন 14ই মার্চ শেষ হওয়া যে সপ্তাহ হয়েছে সেখানে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $305 মিলিয়ন বৃদ্ধি পেয়ে 654.271 বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং 2 সপ্তাহের মধ্যে সর্বাধিক বৃদ্ধি হয়েছে $16 মিলিয়ন। অর্থাৎ ভারতবর্ষ কি এমন করলো যার জন্য $16 মিলিয়ন বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পেল? আমার আগের একটা ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যখন আমি বলেছিলাম 45টা দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চলেছে ভারতবর্ষ। এখনো এগ্রিমেন্ট গুলো সম্পূর্ণ হয়নি, কিন্তু কালকে জয়শঙ্কর বলেছেন এই মুহূর্তে সকলেই চাইছে আমদানি বাড়াতে, রপ্তানি কমাতে। ফলে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষ এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার আগেই এই ধরনের বৈদেশিক মুদ্রার রিপোর্ট যে প্রকাশ করেছে তাতে বিশ্বের অনেক দেশ, স্পেশালি ওয়েস্টার্ন পলিটিক্সও বুঝতে পারছে ভারতকে ছাড়া তাদের জিওপলিটিক্যাল পলিসি তৈরি করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। বাস্তব কি বলছে? ইউরোপীয় ইউনিয়ন ভারতকে ছাড়া চলতে পারছে না, আমেরিকার প্রয়োজন ভারতকে, চায়না ভারতকে চাইছে, রাশিয়া ভারতের সঙ্গে লং টার্ম পার্টনারশিপে চলে গেছে, ফ্রান্স একের পর এক চুক্তি করছে ভারতের সঙ্গে, বাকি কে থাকলো? এই প্রশ্ন কিন্তু উঠতেই পারে। কিন্তু কালকে ডক্টর জয়শঙ্কর যে কথাগুলো বলেছেন আমার মনে হয় অন্য দেশের পলিটিক্যাল বিশেষজ্ঞরা এবং এই পার্টিকুলার যে ওয়েস্টার্ন কান্ট্রির যারা পলিসি মেকার, ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্স, ইংল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন, কেউ অন্তত ভালোভাবে নেবে না ভারতের এই উত্থান। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।